আসসালামু আলাইকুম। সবাইকে জব মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা ধামাকা ক্লাস নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে আলোচিত 20 থেকে 22টি সাম্প্রতিক আমরা আজকে সলভ করব। সবচেয়ে আলোচিত পরীক্ষায় কমন পাওয়ার মতো সবচেয়ে আলোচিত যে কোশ্চেনগুলো আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাম্প্রতিকগুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করব ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব কাইন্ডলি আপনারা একটু লাইভটি শেয়ার করে দেন, কারণ এই ধরনের সাম্প্রতিক ক্লাস আপনি হয়তো নাও পাইতে পারেন। সবচেয়ে আলোচিত সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাম্প্রতিক গুলো আছে সেইগুলো ইনশাল্লাহ আমরা সলভ করবো। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। আর বরাবরের মতো এবারও থাকবে আমাদের যারা সর্বোচ্চ শেয়ারকারী থাকবেন এবং সর্বোচ্চ মেনশন যারা করবেন তাদের জন্য এই যে আমাদের নাসির স্যারের বাংলা ভাষা ও সাহিত্য যে বইটা আছে, সবচেয়ে আকর্ষণীয় একটা বই, যেখান থেকে সবচেয়ে বেশি কমন ছিল। লাস্ট কয়েকটা পরীক্ষা আমরা দেখলাম অনেক বেশি কমন ছিল নাসির স্যারের বইটা থেকে। তো যাই হোক, সবাই একটু দ্রুত শেয়ার করেন। আর কে কোত্থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেন। আপনারা জব মেডিসিনের সাথে কে কোথায় আসেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোত্থেকে আসছেন। আমরা অনেকেই যুক্ত হয়েছেন। সেতু সরকার, আমাদের রেগুলার স্টুডেন্ট সেতু সরকার, এসি হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কে কোত্থেকে দেখছেন দেখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 থেকে 22টা সাম্প্রতিক আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যত দ্রুত আপনারা যুক্ত হবেন তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। অ্যারাউন্ড 200 লোক, 200 স্টুডেন্ট যখন আমাদের সাথে যুক্ত হবেন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। 200, যত তাড়াতাড়ি 200 লোক যুক্ত হবেন অত তাড়াতাড়ি কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করা শুরু করব। আমি নিজে একটু শেয়ার করে দিচ্ছি। আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য বরাবরের মতো এবারও থাকবে সেই নাসির স্যারের বিখ্যাত বাংলা বই। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীর জন্য এই বইটা থাকবে। সুমন ব্যাপারী লিখছেন ঝালকাঠি, এসি হিয়া লিখছেন ভোলা থেকে। এসিয়া মানে কি? আসিয়া। ওকে, আপনাদের জন্য শুভকামনা রইল। আবার একটু দ্রুত কমেন্ট করেন প্লিজ, দ্রুত। আমাদের সময় নেই, আমরা খুব বেশি সময় নিব না। একটু দ্রুত শেয়ার করে জানিয়ে দেন আপনারা কে থেকে দেখছেন। দ্রুত জানিয়ে দিতে হবে কে থেকে দেখছেন। ওকে, অলরেডি 120 জন স্টুডেন্ট আমাদের মধ্যে। আচ্ছা, তমা আক্তার লিখছেন গোপালগঞ্জ, হৃদয় চন্দ্রদেব হবিগঞ্জ সিলেট। সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। শাহিদ আক্তার লিখছেন ভোলা কোথায়। আচ্ছা, একজন আরেকজন জিজ্ঞেস করতেছেন। হৃদয় চন্দ্রদেব হবিগঞ্জ, এরপর হচ্ছে শাহিদ আক্তার, আঞ্জুমা লিজা, আসসালামু আলাইকুম স্যার, বাগেরহাট থেকে। ওকে, ঠিক আছে, 130 জন অলরেডি, 130 জন। ওকে, আমরা 200 জনের শুরু করবো ইনশাল্লাহ। রাজবাড়ি থেকে দেখছেন, এরপর নিশাদ সুলতানা, নীলাদ্রি। বুঝতেই পারছেন আজকে সবচেয়ে ধামাকা একটা ক্লাস হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস। এবং এই ক্লাস করলে আপনি দেখছেন লাস্ট দুইটা বিসিএস এ 47 এবং 49 বিসিএস এ কিন্তু প্রচুর পরিমাণে সাম্প্রতিক কোশ্চেন আসছে। এই যে 49 বিসিএস আসছে, পাকিস্তানের একজন উপ পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসাকদার, উনি ঘুরতে আসছিলেন। এই সাম্প্রতিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে। ইরান ইসরায়েল যুদ্ধ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু আসতেছে। তো স্বভাবতই ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট। আপনারা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। এবং সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য আবারও বলছি, সর্বোচ্চ শেয়ারকারী যারা হবেন, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য নাসির স্যারের বিখ্যাত বই পাবেন। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারীর জন্য নাসির স্যারের বিখ্যাত বই থাকবে। খুব দ্রুত। ওকে, সাকিবুল ইসলাম সাকিব লিখছেন শামসুন্নাহার, এরপর নাজবুল নাহার, তাপুদি, ডক্টর ইউসুফ, হৃদয় চন্দ্রদেব, সেতু সরকার। এরপর আছেন আরো কতজন আছেন। ঠিক আছে, আপনারা অলরেডি 200-র বেশি স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন হয়েছে। আমরা শুরু করে দিয়েছি, আমাদের 7টায় আবার একটা ক্লাস আছে, এজন্য আমরা খুব দ্রুত এটা শেষ করব। দেখেন, যারা জয়েন করছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করলাম। 1 নম্বর কোশ্চেন, বিশ্ব জনসংখ্যা দিবস। দেখেন, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত? এই বিশ্বের যে জনসংখ্যা প্রতিবেদন, এটা ইউএনএফপিএ, জাতিসংঘের যে জনসংখ্যা নিয়ে যে কাজ করে সেই সংস্থা ইউএনএফপিএ, এটা কিন্তু প্রতি বছর জনসংখ্যার একটা প্রতিবেদন দেয়। সেই অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত লক্ষ, কত কোটি, কত লক্ষ বলতে হবে। কে পারেন? বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত? 16,85,00,000, 16,57,00,000, 17,57,00,000, 18,57,00,000 বলতে হবে। 1 নাম্বার কোশ্চেনের উত্তর কি?
এটা অনেকেই হয়তো পারবেন না, এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17,57,00,000, 17,57,00,000। আর 2022 সালের আমাদের যে ষষ্ঠ জনশুমারি ছিল, ষষ্ঠ জনশুমারি যে সংশোধিত রিপোর্ট, সেটা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 16,98,00,000, 16,98,28,911 জন, 28,911 জন। এটা বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা 2022 সাল অনুযায়ী। বর্তমানে 2025 সালের বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17,57,00,000। এরপর পরের কোশ্চেনে যদি আমরা যাই, 2 নম্বর কোশ্চেন, জুলাই স্মৃতি উদ্যান। আমরা দেখলাম জুলাই থেকে প্রায় কোশ্চেন আসতেছে বিভিন্ন পরীক্ষায়, এটা বিসিএস হোক, এটা অন্যান্য চাকরি পরীক্ষা হোক, বিভিন্ন জায়গায় কিন্তু জুলাই আন্দোলন থেকে কোশ্চেন আসছে। এই যে আমরা দেখলাম এই 49 বিসিএস 49 বিসিএস যেটা ছিল, এখানেও কিন্তু প্রশ্ন এসেছিল যে আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তো জুলাই যে আন্দোলন, জুলাই রেভলিউশন থেকে অবশ্যই কোশ্চেন আসবে। জুলাই স্মৃতি উদ্যান, জুলাই নামে অনেক কিছু আছে, তবে এই প্রথমেই আমরা দেখলাম জুলাই স্মৃতি উদ্যান নামে একটা উদ্যান করা হয়েছে। সেটা কোথায়? এটা হচ্ছে চট্টগ্রামে জুলাই স্মৃতি উদ্যান, এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। পরের কোশ্চেন যদি আমরা দেখি, 3 নম্বর কোশ্চেন, পুরুষ ক্যাটাগরিতে ব্যালন ডি'র 2025 পেয়েছেন কে? 2025 সালের পুরুষ ক্যাটাগরিতে ব্যালন ডি'র কে পেয়েছেন? বলতে হবে, যারা ফুটবল প্রেমী আছেন তারা বলেন পুরুষ ক্যাটাগরিতে ব্যালন ডি'র 2025 কে পেয়েছেন? উসমান দেমবেলে, লিওনেল মেসি, লামিনে ইয়ামাল নাকি ভিনিসিয়াস জুনিয়র? বলতে হবে পুরুষ ক্যাটাগরিতে 2025 সালে ব্যালন ডি'র কে পাইছেন? মৃত্তিকা মির্জা, আমাদের রেগুলার স্টুডেন্ট, কমন করেছেন চট্টগ্রামে। রাহান আলী, সেতু সরকার, মিতালি মুন্নি, শাপলা রানী, নাদিয়া জান্নাত, আয়েশা সিদ্দিকা। বলতে হবে কে পাইছেন? লিওনেল মেসি কমেন্ট করতেছেন। এখন আপনারা মেসির ভক্ত সবাই, বলেন ভালো করে বলেন উত্তরটা কি হবে? পুরুষ ক্যাটাগরিতে ব্যালন ডি'র 2025 সালের ব্যালন ডি'র কে পাইছে? বলতে হবে। মৃত্তিকা মির্জা লিখছেন ক, এরপর উসমান দিম্বালি লিখছেন বিদ্যুৎ আলী, মেহেদি হাসান, এরপর লিখছেন জসিমউদ্দিন, লিখছেন পাশের ক। ওকে, তাইলে যারা যারা ক দিবেন, উসমান দেমবেলে উনি হচ্ছে 2025 সালের পুরুষ ব্যালন ডি'র জয়ী। 2025 সালে পুরুষ ব্যালন ডি'র জয়ী হচ্ছেন কে? উসমান দেমবেলে। উনি হচ্ছেন কোন দলের? উনি হচ্ছেন পিএসজির, তার মানে ফ্রান্সের। পিএসজি ফ্রান্স। বলতে হবে নারী ব্যালন ডি'র 2025 কে পাইছেন? নারী ব্যালন ডি'র পাইছেন ওই যে আগের বছর যে পাইছিলেন আইতানা বোনামাতি। উনি হচ্ছে বার্সেলোনা টিম, বার্সেলোনা স্পেন। উনি কোন টিমের? বার্সেলোনা স্পেন। তাহলে নারী হিসাবে ব্যালন ডি'র পান আইতানা বোনামাতি, গত বছর উনি পাইছিলেন। আর এই যে পুরুষ ব্যালন ডি'র পান উসমান দেমবেলে। যারা যারা লিওনেল মেসি লিখছেন তারা আসলে ভুল লিখছেন। আসমাল হোসেন লিখছে উসমান দেমবেলে, লিজা আক্তার, রিমি ইসলাম, সুমি আক্তার। ওকে, পরের কোশ্চেন আমরা চলে যাই। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, বর্তমানে বিশ্বে ঋণ প্রদানের শীর্ষ দেশ কোনটি? বর্তমানে বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি ঋণ দেয়? বলতে হবে এটা জাপান নাকি চীন নাকি যুক্তরাষ্ট্র নাকি জার্মানি? বলেন এখন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ঋণ প্রদানে শীর্ষ দেশ কোনটা? কোন দেশটা সবচেয়ে বেশি ঋণ দেয়? এটা জাপান নাকি চীন নাকি যুক্তরাষ্ট্র নাকি জার্মানি? বলতে হবে। 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি? 4 নম্বর কোশ্চেনের উত্তরটা কি? বর্তমানে বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি ঋণ দেয়? দেখি কারা পারেন। শিরিন জামান লিখছেন আসসালামু আলাইকুম স্যার, সাইফুল, মনির আহমেদ, লিজা আক্তার, আলপনা জামান, আফসানা আঞ্জুম, লিজা। এরপর লিখছেন আসিয়া, লিখছেন চীন, আলামিন হোসেন লিখছেন যুক্তরাষ্ট্র। না, হইতেছে না রে ভাই। জাহাঙ্গীর হোসেন লিখছেন জাপান। হইতেছে না, আপডেট হয়েছে। বলতে হবে বর্তমানে সবচেয়ে বেশি ঋণ দেয় কোন দেশ? কোন দেশ বিশ্বের সবচেয়ে বেশি ঋণ দেয় বর্তমানে? বলেন। নাইমা খাতুন লিখছেন, এরপর আয়েশা সিদ্দিকা আয়েশা লিখছেন, লিজা আক্তার লিখছেন কারোটাই হচ্ছে না। বলেন। অনেকে যারা জার্মানি লিখছেন, উত্তর ঘ লিখছেন, তাদের উত্তর সঠিক। বর্তমানে 24 সালের শেষের দিকে সবচেয়ে বেশি লোন দিচ্ছে জার্মানি। 1994 সাল থেকে টানা 2024 সাল পর্যন্ত বিশ্বের লোন দানের সবচেয়ে বেশি
লোন দানে সবচেয়ে বেশি শীর্ষ দেশ ছিল, সবচেয়ে বেশি ঋণ দিত জাপান, কিন্তু 2024 সালের ডিসেম্বর থেকে বিশ্বের সবচেয়ে বেশি লোন দেওয়া শুরু করছে জার্মানি। তাহলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি লোন দেওয়া হচ্ছে জার্মানি। ওকে, এরপরে যদি আমরা আসি জুলাই স্টেটস ভার্সেস পিপল, জুলাই স্টেটস ভার্সেস পিপল, এই যে একটা তথ্যচিত্র আছে স্টেটস ভার্সেস পিপল, জুলাই স্টেটস ভার্সেস পিপল, এই তথ্যচিত্রের পরিচালককে বলতে হবে, এই তথ্যচিত্রের নির্মাতাকে। স্টেটস ভার্সেস পিপল তথ্যচিত্রের নির্মাতাকে, জুলাই স্টেটস ভার্সেস পিপল তথ্যচিত্রের নির্মাতাকে। তাহলে এটা হচ্ছে গীতা মেহতা নাকি সৌমিত্র দস্তিদার নাকি মীর সাব্বির নাকি জাহিদুর রহমান? বলতে হবে 5 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি? 5 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি হবে বলেন? 5 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে দেখি কারা পারেন। 5 নাম্বার, জুলাই স্টেটস ভার্সেস পিপল এই তথ্যচিত্রের নির্মাতা হচ্ছে সৌমিত্র দস্তিদার, উনি হচ্ছে কলকাতার একজন নির্মাতা। সৌমিত্র দস্তিদার উনি হচ্ছে কলকাতার একজন নির্মাতা। তাহলে এই যে জুলাই স্টেটস ভার্সেস পিপল এই তথ্যচিত্রের নির্মাতা হচ্ছে সৌমিত্র দস্তিদার। এরপরে কোশ্চেনে যদি আমরা আসি, কোশ্চেন নম্বর 6, COP 30 কোথায় অনুষ্ঠিত হবে? COP 30 বলেন, এইটা খুব কমন একটা কোশ্চেন। COP 30 আমরা জানি সর্বশেষ COP অনুষ্ঠিত হয়েছে COP 29। এই যে COP 30 অনুষ্ঠিত হবে বলেন এটা কোথায় বসে অনুষ্ঠিত হবে? COP 30 কোথায় বসে অনুষ্ঠিত হবে এবং কখন অনুষ্ঠিত হবে? বলতে হবে COP 30 কোথায় অনুষ্ঠিত হবে বলেন দেখি কারা পারেন। 6 নম্বরের উত্তর কে একটা লিখছেন জাহিদুর রহমান, বাইজিত হোসেন লিখছেন মনে পড়ছে না, ফজল আমিন লিখছেন মীর সাব্বির, জাহিদুর রহমান না, সৌমিত্র দস্তিদার, ওটার উত্তর আগেই গেছে। বলেন 6 নম্বর কি হবে? 6 নম্বর COP 30 বলেন COP 30 কোথায় অনুষ্ঠিত হবে? পারতেছেন না? COP 30 কোথায় অনুষ্ঠিত হবে? আচ্ছা, COP 30 অনুষ্ঠিত হবে কোথায়? COP 30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেম শহরে নভেম্বর মাসে। আমরা জানি COP সম্মেলন সাধারণত নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে কোন মাসে? নভেম্বরে। সাধারণত এটা নভেম্বর মাসের প্রতিটা COP সম্মেলন আমরা জানি প্রতিটা COP সম্মেলন নভেম্বর মাসে, সাধারণত নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এবছরের COP সম্মেলন এটাও নভেম্বরে হবে ব্রাজিলের বেলেম শহরে। এরপর কোশ্চেন আসি আমরা, দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনের অপর নাম কি? খুব আলোচিত একটা ইনফরমেশন, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনের অপর নাম কি? মেরিডা কনভেনশন, কানকান কনভেনশন, কুইন্স কনভেনশন নাকি রিভিদা কনভেনশন? বলতে হবে 7 নম্বর, দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনের অপর নাম কি? মেরিডা কনভেনশন নাকি কানকান নাকি কুইন্স নাকি রিভিদা? দেখি 7 নম্বর কারা পারেন? রিপন রায় লিখছেন খ, এরপর লামিয়া আক্তার লিখছেন বেলেম শহরে, আসিয়া লিখছেন নভেম্বর, আচ্ছা আলপনা জামান, এরপর হেলেনা ইসলাম। আচ্ছা এটা বলেন 7 নম্বরে কি হবে বলেন? 7 নম্বর দুর্নীতির বিরুদ্ধে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা দেখি পরীক্ষা আসে। আমরা দেখলাম সিডো সনদ 47 বিশেষ আমরা দেখছি সিডো সনদ, যেটা সিডো সনদ, সেই সিডো সনদ আসছে, সেই সিডো সনদ কিন্তু আসছিল। আবার এবার আসছে কি? এখন আমরা দেখি দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতির বিরুদ্ধে, এটাকে বলা হচ্ছে ইউএনসিএসি, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন, ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন। এই জাতিসংঘের যে দুর্নীতি বিরোধী কনভেনশন, এটার অপর নাম হচ্ছে মেরিডা কনভেনশন। এটা স্বাক্ষরিত হয় মেক্সিকোর মেরিডা শহরে, মেক্সিকোতে বসে স্বাক্ষরিত হয়, মেরিডা শহরটা হচ্ছে মেক্সিকোর একটা শহর। এটা জাতিসংঘের ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের যে আন্তর্জাতিক যে কনভেনশন আছে সেটার অপর নাম হচ্ছে মেরিডা কনভেনশন। এরপরে আমরা যদি আসি পরের কোশ্চেন, জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ? এইটা দেখি কারা পারেন। জাতীয় শহীদ সেনা দিবস, নতুন একটা দিবস হইল জাতীয় শহীদ সেনা দিবস। বলতে হবে এইটা কত সালে হয়েছে? জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ, কোন তারিখ জাতীয় শহীদ সেনা দিবস? বলেন জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ? 25 ফেব্রুয়ারি নাকি 21 অক্টোবর নাকি 25 মার্চ নাকি 3রা সেপ্টেম্বর? জাতীয় শহীদ সেনা দিবস
বলেন 8 নম্বর এটা পারার কথা। মব উচ্ছ্বাসী নাকি আহসানুল্লাহ, এরপর মানসুরা আফরিন, ওমর ফারুক নয়ন লিখছেন 25 ফেব্রুয়ারি। আচ্ছা, এরপর অনামিকা, লিজা আক্তার মন উদাসী, এরপর হচ্ছে সোনিয়া হক। বলেন 8 নম্বর বলেন। শারমিন জাহান, এরপর রুকসানা মাহমুদ রকি, জান্নাতুল ফেরদৌস 25 ফেব্রুয়ারি। দেখেন জাতীয় শহীদ সেনা দিবস হচ্ছে 25 ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস, যেটাকে আমরা আসলে পিলখানা হত্যা দিবস নামে আগে পড়তাম। জাতীয় শহীদ সেনা দিবস 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড হইল, সেই 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবসের মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এটার উত্তর হবে ক। যারা 25 ফেব্রুয়ারি বলছেন তাদের উত্তর ঠিক। এরপরে 2025 সালে কে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেন? 2025 সালে কোন ব্যক্তি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেন? শি জিনপিং, ডক্টর মোহাম্মদ ইউনুস, অ্যান্টনিও গুতেরেস, ডোনাল্ড ট্রাম্প। বলতে হবে 2025 সালে কে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেন? কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেন কে? ডক্টর ইউনুস নাকি অ্যান্টনিও গুতেরেস নাকি শি জিনপিং নাকি ডোনাল্ড ট্রাম্প? দেখি কারা পারেন। জান্নাত চৌধুরী, লামিয়া আক্তার। বলেন 9 নম্বর উত্তর কি হবে? 9 নম্বর 2025 সালে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেন কে? আলপনা জামান। বলেন 9 নম্বর কি হবে? 9 নম্বর শাপ্তানানী দেবী, এরপর সাবিকুন নাহার, রিমা ইসলাম, বিদ্যুৎ আলী লিখছেন ইউনুস স্যার, মুরসালিন আহমেদ লিখছেন 25 ফেব্রুয়ারি, সেতু সরকার, সুলতানা রাজিয়া, জসিম উদ্দিন। তাহলে 9 কি হবে? হেলেনা ইসলাম লিখছেন এ, তানিম সুলতানা লিখছেন 9 বি, ইসমাত জাহান, তানজিলা তমা, এই যে আমাদের তমা আপু, সুমি লিখছেন ইউনুস, ইয়াসমিন সাপনাস, এরপর রিক্তা আক্তার, এরপর এমএসটি নাইমা খাতুন লিখছেন শি জিনপিং। অনেকেই পারতেছেন না। কে আর সুজন, এরপর লিজা আক্তার। দেখেন এটা উত্তর কি হবে? 2025 সালে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, তার 30 তত্ত্ব, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, প্রকৃতি রক্ষা, এসব কারণে ডক্টর ইউনুস 2025 সালের কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড লাভ করেন। এই পুরস্কার দেওয়া হয় থেকে যুক্তরাজ্য থেকে। তাহলে ডক্টর ইউনুস কত পুরস্কার আছে? যত পুরস্কার আছে দুনিয়াবি যত পুরস্কার আছে মাশাআল্লাহ উনি সব পাইছেন। এবার দেখা যাক পরবর্তী পুরস্কার উনি কি পান। আমরা পুরস্কার পড়তে পড়তে অতিষ্ঠ হয়ে গেছি। এরপর উনি পুরস্কার পাচ্ছেন। সর্বশেষ যে বিশেষ পুরস্কার উনি পাইলেন সেটা হচ্ছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। পরের কোশ্চেন আমরা আসি। পরের কোশ্চেন, ন্যাটোভুক্ত দেশসমূহ প্রতিরক্ষা ব্যয় 2035 সালের মধ্যে জিডিপির কত শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করেছে? জিডিপির কত শতাংশ প্রতিরক্ষা ব্যয় খরচ করতে হবে, এরকম একটা কার্যকারিতা, এরকম একটা মতামত কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে হয়েছে। লাস্ট যে সম্মেলনগুলো, ন্যাটো সম্মেলন নেদারল্যান্ডে বসে, সেখানে বসে কিন্তু এটা আলোচনা হয়েছে যে প্রত্যেকটা দেশ এই পরিমাণ জিডিপির এই শতাংশ, এত পরিমাণ টাকা, এত পরিমাণ জিডিপির এত পরিমাণ অংশটা সামরিক খাতে ব্যয় করতে হবে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা কিন্তু আসার মতো কোশ্চেন, বিসিএস বলেন, বড় বড় চাকরি পরীক্ষা আসার মতো। বলেন 10 নম্বরে কি হবে? 10 নম্বরে কি হবে? জসিমউদ্দিন লিখছেন 10 ক, রুকসানা মাহমুদ লিখছেন 10 ছি, উজ্জ্বল মিয়া লিখছেন 5%। এরপর আনামুল আপনার শিক্ষকদের উপর যা চলছে তার তীব্র নিন্দা জানাই। মানে বলতে চাচ্ছেন যে শিক্ষকদের নিয়ে খুব বেশি ক্লাস নেওয়া হচ্ছে, এই তো। তানজিলা তামা লিখছেন 5%। আচ্ছা, এবার লামিয়া আক্তার, তামান্না আক্তার, মিনা। তাহলে দেখেন ন্যাটোভুক্ত দেশসমূহ প্রতিরক্ষা ব্যয় 2035 সালের মধ্যে জিডিপির 5% তাদেরকে প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। ন্যাটো খুব আলোচিত। ন্যাটো 3টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ একটু লেখা দিলাম। ন্যাটো 3টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ খুব আলোচিত। ন্যাটো যে সনদ আছে, ন্যাটোর 3টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। ন্যাটোর 3টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ একটু বলে দেই। ন্যাটোর 3টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, এর মধ্যে আছে অনুচ্ছেদ 4, যেখানে অনুচ্ছেদ 4-এ বলা হয়েছে দেশগুলোর সামরিক সক্ষমতার কথা। দেশগুলোর সদস্যগুলোর সামরিক সক্ষমতার কথা বলা হয়েছে ন্যাটোর অনুচ্ছেদের 4 নম্বর অনুচ্ছেদে। আমরা দেখছি এই যে 47-এ ন্যাটো দিয়ে কোশ্চেন আসছে। এরপর ন্যাটোর অনুচ্ছেদ 5 আছে
সম্মিলিত প্রতিরক্ষা, একটা দেশ আক্রমণের শিকার হইলে বাকি দেশগুলা একত্রে আক্রমণ করবে, এটার নাম হচ্ছে সম্মিলিত প্রতিরক্ষা বা কালেকটিভ ডিফেন্স। কালেকটিভ ডিফেন্স বা সম্মিলিত প্রতিরক্ষার কথা বলা আছে ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদ। এরপরে ন্যাটোর 10 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে নতুন সদস্য অন্তর্ভুক্তি। এই যে ইউক্রেন ন্যাটোর সদস্য হইতে চায়, হইতে পারবে কি পারবে না, এটা রুলস রেগুলেশন কোথায়, এটা নিয়ে আলোচনা করা হয়েছে ন্যাটোর অনুচ্ছেদের 10 নম্বর অনুচ্ছেদে, ন্যাটো সনদের 10 নম্বরে নতুন সদস্য অন্তর্ভুক্তি। তাহলে ন্যাটোর কোন অনুচ্ছেদে নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে কথা বলা হয়েছে? 10 নম্বর। এই চারটা ভাইটাল হচ্ছে, চারটা অনুচ্ছেদ, 4, 5, 10। 4 নম্বর হচ্ছে দেশগুলোর সামরিক সক্ষমতা, 5 নম্বর হচ্ছে সম্মিলিত প্রতিরক্ষা, আর 10 নম্বর হচ্ছে নতুন সদস্য অন্তর্ভুক্তি। ন্যাটোভুক্ত দেশসমূহ প্রতিরক্ষা ব্যয় 2035 সালের মধ্যে জিডিপির 5% ব্যয় করতে হবে, এটা হচ্ছে উত্তর। পরে কোশ্চেনে চলে আসি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবচেয়ে আলোচিত একটা ইনফরমেশন, সবচেয়ে আলোচিত একটা আশার মতো একটা প্রশ্ন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি কোন দেশ? এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিপ্লব রানী বলেছেন দেশগুলোর সামরিক সক্ষমতা। আচ্ছা বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোর মধ্যে এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি কোন দেশ? আমরা জানি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টা। অনেকেই কমেন্ট করছেন, হামিম জিয়ার, এই যে আমার ছোট ভাই হামিম জিয়ার কমেন্ট করতেছেন, বিপ্লব রানী, সুলতানা রাজিয়া, জান্নাতুল ফেরদাউস। তাহলে 11তে কি হবে বলেন? যুক্তরাষ্ট্র। আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টা। এই 5টা আমরা মনে রাখি এভাবে, ফারুক দিয়ে, ফারুক 5টা মনে রাখার টেকনিক হচ্ছে ফারুক। এফ মানে হচ্ছে ফ্রান্স, এফ মানে হচ্ছে ফ্রান্স, এফ মানে ফ্রান্স, এ মানে হচ্ছে আমেরিকা, যে আমেরিকা, আর মানে হচ্ছে রাশিয়া, আর মানে হচ্ছে রাশিয়া, ইউ মানে হচ্ছে ইউকে বা যুক্তরাজ্য, আর সি মানে হচ্ছে চায়না। এই 5টা দেশের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নাই, বাকি 4টা দেশই স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রাশিয়া, চীন সেই 1988 সালেই দিয়েছে, ফ্রান্স দিল কয়েকদিন আগে, আর এখনো যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় না। এই যুক্তরাষ্ট্রের জন্যই এই যে ফিলিস্তিন কিন্তু জাতিসংঘের সদস্য হইতে পারতেছে না, কারণ তার ভেটো ক্ষমতা আছে দেখে ভেটো দিতেছে। ওকে, তাহলে এটার উত্তর হবে কি? যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যটা এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। পরে কোশ্চেন চলে আসি, সংস্কৃতি ও শিক্ষায় 21 পদক 2025 পেয়েছেন। আলোচিত একটা তথ্য, লাস্ট 1 মাস ধরে, 15 দিন ধরে এক ব্যক্তি খুবই আলোচিত ছিলেন, বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, আলোকচিত্রী, উনি হচ্ছেন ডক্টর শহীদুল আলম। তাহলে এই শহীদুল আলম কিন্তু 2025 সালের 21 পদক জয়ী একজন ব্যক্তি। আমরা জানি 2021 সালে 21 পদক লাভ করছে 17 জন ব্যক্তি প্লাস একটি প্রতিষ্ঠান। 2025 সালে 21 পদক লাভ করছে, 21 পদক লাভ করেছে 17 জন ব্যক্তি প্লাস একটি প্রতিষ্ঠান, 17 জন ব্যক্তি প্লাস হচ্ছে একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান কি? বাংলাদেশের জাতীয় নারী ফুটবল টিম, একটি প্রতিষ্ঠান। তাহলে 17 জন ব্যক্তি তো মনে রাখা সম্ভব না, একটি প্রতিষ্ঠান মনে রাখতে হবে, সে কে? জাতীয় নারী ফুটবল টিম, জাতীয় নারী ফুটবল টিম। তাহলে এই টোটাল 18টি জিনিসে, অর্থাৎ 18টায় 21 পদক পাইল জাতীয় নারী ফুটবল টিম। এর মধ্যে সংস্কৃত ও শিক্ষায় 21 পদক 2025 পেয়েছেন ডক্টর শহীদুল আলম, যিনি আমরা দেখলাম এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখানে জাহাজে ছিলেন এবং গ্রেপ্তার হওয়ার পর এখন আবার উনি জামিনে মুক্ত পাইলেন। তাহলে এই ব্যক্তি খুব আলোচিত। আচ্ছা, এর মধ্যে আমরা আরেকটা ঘোষণা দিয়ে দেই, নাসির স্যারের এই যে বিখ্যাত বইটা, নাসির স্যারের ভাষায় তার প্রিয় বুকটি, এটা পেয়ে যাবেন যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন এবং সর্বোচ্চ মেনশনকারী হবেন, তারা কিন্তু এই নাসির স্যারের প্রিয় বুকটা পাবেন। আবার ঘোষণা দিলাম, বইটা অনেক সুন্দর, অনেক কিছু আছে, বাংলা একাডেমির যে বানানগুলো আছে এবং একদম লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বই, এটা একদম সর্বশেষ এডিশন এখন আছে। তো এখান থেকে প্রচুর পরিমাণে কমেন্ট করছে, আপনারা চাইলে স্যারের এই বইটা নিতে পারবেন। পাশাপাশি আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ মেনশন করবেন তারা কিন্তু এই বইটা পাবেন। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন,
নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন কে? এইটা বলেন। বাংলাদেশের, আমরা জানি বাংলাদেশ থেকে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করছে একজন বিখ্যাত আম্পায়ার বাংলাদেশের, তার নাম হচ্ছে শরফুদ্দৌলা সৈকত। এই শরফুদ্দৌলা সৈকত কিন্তু আমার ডিপার্টমেন্ট, আমার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির আইআর ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন। তাহলে উনি প্রথম পুরুষ যিনি আসলে বিশ্বকাপে দায়িত্ব পালন করছে। বলতে হবে প্রথম নারী আম্পায়ার, নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন কে? সাথিরা জাকির জেসি, নাকি নাইমা সুলতানা, নাকি জাহানার আক্তার শিল্পী, নাকি শামীমা আক্তার ডেইজি? বলতে হবে। 13 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে বলেন? 13 নম্বর প্রশ্নের উত্তর সাবরিনা মমতাজ সুজানের প্রিয় বুকটি হতে শেয়ার করুন। শ্যামলী জামান লিখছেন এ, রুকসানা মাহমুদ রকি, জান্নাতুল ফেরদাউস, এমডি ইমরান হোসেন। বলেন 13 নম্বর কি হবে? 13 নম্বর এভাবে লিখবেন, উত্তর এভাবে করবেন যে 13 ক বা 13 খ বা 13 গ এরকম লিখবেন, না তো বোঝা যাচ্ছে না আপনারা কোনটার কমেন্ট করতেছেন। বলেন নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন কে? সাথিরা জাকির জেসি লিখছেন সুমি, লাইজা আক্তার লিখছেন 13 ক, হামিম জাহ লিখছেন নাইমা। হামিম জাহের উত্তর হয় নাই। এরপর আয়েশা খানম লিখছেন সাথী জাকির জেসি। আচ্ছা, তাহলে যারা এটা লিখছেন নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাথীরা জাকির জেসি। এই যে শ্রীলঙ্কা অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, এখানে আমরা দেখলাম বাংলাদেশের পক্ষ থেকে সাথীরা জাকির জেসি, উনি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার। পরে কোশ্চেন আসি, আর্টিকেল 19 কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা? সম্প্রতি এই সংস্থাটা অনেক বেশি আলোচনা আসছে মানবাধিকার কার্যক্রমের জন্য। ফিলিস্তিনের পক্ষে, এটা প্রতিষ্ঠার পরে ফিলিস্তিনের পক্ষে অনেক ধরনের অ্যাক্টিভিটি এরা দেখাইছে, তো এটা আলোচনায় ছিল। আর্টিকেল 19 বলতে হবে আর্টিকেল 19 কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা? আর্টিকেল 19 কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা? শিমুল উদ্দিন লিখছেন ফেভারিট টিচার, আব্দুল কাব্বুল লিখছে 13 ক, টুম্পা খাতুন লিখছে জেসি, মেশকাত আহমদ লিখছে 13 ক, মারুফা জাহান, তেদিনতা প্রেমা, এরপর সুরভি সরকার। বলেন এখন 14 নম্বর, আর্টিকেল 19 কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা? যুক্তরাজ্য, নাকি যুক্তরাষ্ট্র, নাকি ফিলিস্তিন, নাকি জার্মানি? বলতে হবে আর্টিকেল 19 কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা? আর্টিকেল 19 14 লিখছেন ডি, রোকসানা ইসলাম লিখছেন 13 ক, এবার আরজিনা জ্যোতি লিখছেন 14, আবু রায়হান জেসি লিখছেন 14 বি। দেখেন আর্টিকেল 19 এটা হচ্ছে যুক্তরাজ্য বা ইউকে ভিত্তিক মানবাধিকার সংস্থা। বিশ্বে বড় বড় মানবাধিকার সংস্থা আছে, এর মধ্যে আর্টিকেল 19 অন্যতম আলোচিত একটা মানবাধিকার সংস্থা যেটি যুক্তরাজ্য ভিত্তিক। শ্রম শক্তি জরিপ 2024 এইটা বলেন দেখে, এইটা কারা পারেন? এইটা খুব ইম্পর্টেন্ট। মানে শ্রম শক্তি জরিপ 2024 চূড়ান্ত প্রতিবেদন, দেশে বেকারের সংখ্যা কত? যারা কমেন্ট করতেছেন এখানে বেশিরভাগই আছেন বেকার। আল্লাহ আপনাদের সবাইকে চাকরির ব্যবস্থা করুক বলি আমিন। পাশাপাশি কমেন্ট করে দেন দেশে বেকারের সংখ্যা কত, আপনার মতে কি পরিমাণ বেকার দেশে আছে? বলেন 16,24,000, নাকি 28,54,000, নাকি 27,24,000, নাকি 26,24,000? বলতে হবে 15 নম্বরে বাংলাদেশে বেকারের সংখ্যা কত? বাংলাদেশে কি পরিমাণ বেকার আছে? বলেন বাংলাদেশে বেকারের সংখ্যা কত? বলেন কত হইতে পারে? বলেন কত হইতে পারে? 15তে লিখছেন ঘ। আচ্ছা, হামিম জাহ লিখছেন 15 খ। এরপর সাইফুল ইসলাম, বিপ্লব রানী। দেখেন শ্রমশক্তি জরিপ 2024 অনুযায়ী চূড়ান্ত দেশে বেকারের সংখ্যা 26,24,000। চিন্তা করে দেখেন একবার, দেশের বেকারের সংখ্যা হচ্ছে 26,24,000। সবচেয়ে বেশি বেকার আছে ঢাকায়, কারণ ঢাকায় সবচেয়ে বেশি জনসংখ্যা, এই জন্য সবচেয়ে বেশি বেকার হচ্ছে ঢাকায়। এরপর চলে আসি আমরা পরের কোশ্চেন, যুক্তরাজ্য ফিলিস্তিনকে কবে স্বীকৃতি দেয়? যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কবে? বলতে হবে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যত ইনফরমেশন পড়াইলাম এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে এটা যুক্তরাজ্য, অর্থাৎ এই যে দেশটা, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য যুক্তরাজ্য। বলেন কবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 20 সেপ্টেম্বর 2025, নাকি 21 সেপ্টেম্বর, নাকি 22 সেপ্টেম্বর, নাকি 23 সেপ্টেম্বর? বলতে হবে যুক্তরাজ্য বা ইউকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে? বলেন সুমি লিখছেন আমারটা হয়েছে। এরপর
পৃথিন্দা প্রেমা নাকি স্মৃতি আক্তার কে আর সুমন? বলেন কি হবে বলেন। যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় কবে? রিমি ইসলাম, লিখেন লিখেন। শারমিন জাহান, বলেন কি হবে? এটা কেউই পারতেছেন না। রায়হান খান, আমার প্রিয় বন্ধু, অনেকগুলো বইয়ের রাইটার, রায়হান খান কমেন্ট করছে, লাভ দিছে। বন্ধু তোমার জন্য শুভকামনা রইল। রায়হান 10 মিনিট স্কুলের টিচার, শিখর টিচার, অনেক টিচার। ওকে, সুমি আক্তার লিখছে আসিয়া, সাইফুল ইসলাম, 2 দিনের মুসাফির, সামিয়া ইসলাম। বলেন এইটা বলতে পারতেছেন না কেউ? বলেন কত 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 দেখি, এইটা দেখি, বলেন কবে স্বীকৃতি দেয়? হামিম জাহ লিখছেন আর তাসলিমা খান রুজি। আচ্ছা, এটার কি হবে? উত্তর হবে কি? 21 সেপ্টেম্বর। কবে? 21 সেপ্টেম্বর। তাহলে নিরাপত্তা পরিষদ সবগুলো দেশই, ওটা সবগুলো দেশই কিন্তু কাকে? ফিলিস্তিনকে স্বীকৃতি, শুধুমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া। আগের ইনফরমেশন আমরা বলছি। পরের কোশ্চেন, আমাদের 7টায় ক্লাস আছে, আমরা খুব দ্রুত শেষ করবো এটা। দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানার নাম কি? এইটা বলেন তো। দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানার নাম কি? এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার, নাকি গ্লোব বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার, নাকি বাংলাদেশ ভ্যাকসিন রিসার্চ সেন্টার, নাকি বাংলাদেশ ভ্যাকসিন অ্যান্ড রিসার্চ সেন্টার? বলতে হবে। 17 নম্বর উত্তর কি হবে বলেন? 17 নম্বর উত্তর কি হবে? 17 নম্বর। দেশের প্রথম যে ভ্যাকসিন উৎপাদনকারী কারখানার নাম কি? গ্লোব বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার, নাকি বাংলাদেশ ভ্যাকসিন রিসার্চ সেন্টার, নাকি বাংলাদেশ ভ্যাকসিন অ্যান্ড রিসার্চ সেন্টার, নাকি এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার? তাহলে বলতে হবে এই 17 নম্বরের উত্তর কি হবে? দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা। এই বাংলাদেশে বসে ভ্যাকসিন উৎপাদন হবে। 100%। বলেন এইটা বলা উচিত, খুব দ্রুত বলেন। এটার উত্তর কি হবে বলেন? বাংলাদেশের প্রথম ভ্যাকসিন কারখানা কি হবে বলেন? দেখি কারা বলে। এটা পারতেই হবে, এটা খুব আলোচিত একটা ইনফরমেশন। বাংলাদেশের প্রথম ভ্যাকসিন কারখানা, এটা কি হবে? পারতেছেন না কেউ? পারতেছেন না? 17তে ক লিখছেন? আচ্ছা, অনেকেই পারতেছেন। এইটা ভালো করে পড়েন, কারণ দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন, এই দেশে বসে ভ্যাকসিন উৎপাদন হবে, এটা একটা স্বপ্নের মতো জিনিস ছিল। এটা বাস্তবায়ন হচ্ছে, প্রস্তাবিত। এটা মুন্সিগঞ্জে নির্মাণিত হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার। এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার। আর দেশের একমাত্র সরকারি ঔষধ উৎপাদন কোম্পানি, যেটা দেশের একমাত্র ঔষধ উৎপাদনকারী যে প্রতিষ্ঠান, সেটার নামও কিন্তু এসেনশিয়াল ড্রাগস। দেশের একমাত্র যেই দেশের একমাত্র ওষুধ, মানে রাষ্ট্রীয়, যেটা দেশের রাষ্ট্রীয় একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, সেটার নামও কিন্তু এসেনশিয়াল ড্রাগস। দুইটা মনে রাখেন, সেটার নাম হচ্ছে এসেনশিয়াল ড্রাগস। তাহলে বুঝা গেলেন যে দুইটা জিনিসের নাম এসেনশিয়াল ড্রাগ। একটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগ, যারা ঔষধ উৎপাদন করে, আর একটা হচ্ছে ভ্যাকসিন, সেটার নাম হচ্ছে এসেনশিয়াল। তো দুইটা ভালোভাবে মনে রাখেন। সাবরিনা মমতা সুদন মন উদয়শীর রসটা বসাই নাও। এরপর রীতা আক্তার লিখছেন, আপনাদের নামগুলো খুব কঠিন। স্বর্ণা ভট্টাচার্য, আর যে জোসনা। তাহলে দেখেন, এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার, এটা হচ্ছে দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা। এটা এখনো কিন্তু নির্মাণাধীন, প্রস্তাবিত আর কি, মুন্সিগঞ্জ এটা হওয়ার কথা। আর দেশের একমাত্র রাষ্ট্রীয় যে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, সরকারি যে প্রতিষ্ঠানটা আছে, সেটার নাম হচ্ছে এসেনশিয়াল ড্রাগস। দুইটারই এসেনশিয়াল নাম। এরপর পরের কোশ্চেন আমরা আসি। ফ্রাঙ্কফুর্ট বইমেলা কোন দেশে অনুষ্ঠিত হয়? যদিও এটা সাম্প্রতিক না, এটা হয়তো ভুলক্রমে চলে আসছে। দেশের প্রথম এটা কি ফ্রাঙ্কফুর্ট বইমেলা কোন দেশে? ফ্রাঙ্কফুর্ট বইমেলা, এটা খুব মানে কমন একটা কোশ্চেন। এটা সাম্প্রতিক না, তারপরে এখানে চলে আসছে যেহেতু। বলেন ফ্রাঙ্কফুর্ট বইমেলা। আমরা জানি বিশ্বের সবচেয়ে বড় বইমেলা হয় ফ্রাঙ্কফুর্টে। বলতে হবে এই ফ্রাঙ্কফুর্ট বইমেলা কোথায় বসে হয়? ফ্রান্সে, নাকি জার্মানিতে, নাকি সুইজারল্যান্ডে, নাকি যুক্তরাজ্যে? ফ্রাঙ্কফুর্ট বইমেলা কোথায় বলেন? আর এই ফাঁকে আবার একটু স্যারের বইটা দেখে নেন, আমাদের প্রিয় স্যারের প্রিয় বুকটা। যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন এবং সর্বোচ্চ মেনশনকারী, দুইজনই পাবেন। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী এই লাইভে বসে কিন্তু আমরা ঘোষণা দিব। লাইভে বসে আমাদের ঘোষণা দেব সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী। এটা সবাই পারেন না। এমএসটি চায়না লিখছেন, ক সুমি লিখছেন ফ্রান্স। আচ্ছা,
অনেকেই কিন্তু পারতেছেন না, ব্যাপারটা কিন্তু একদম সিম্পল, একটা সিম্পল কোশ্চেন। এই ফ্রাঙ্কফুর্ট শহরটি হচ্ছে জার্মানির, স্বভাবতই ফ্রাঙ্কফুর্ট বইমেলা কোন দেশে অনুষ্ঠিত হয়? জার্মানি। মনে রাখেন বিশ্বের সবচেয়ে বড় বইমেলা এই ফ্রাঙ্কফুর্টে, বিশ্বের সবচেয়ে বড় বইমেলা, বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কিন্তু এই ফ্রাঙ্কফুর্টে, বড় বইমেলায় কিন্তু ফ্রাঙ্কফুর্ট। আবার বললেন না যে এই সোহরাওয়ার্দী উদ্যানে যেটা হয়, বাংলা একাডেমি প্রাঙ্গণে যেটা হয়, এইটা বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কিন্তু এই ফ্রাঙ্কফুর্ট বইমেলা জার্মানিতে অনুষ্ঠিত হয়। এরপর চলে এসে আমরা পরের কোশ্চেন গেল কই? পরের কোশ্চেন তো নাই। 18 গেল, 19-এ তো কিছু দেখতেছি না, এখানে টাইপিং মিস্টেক। ওকে, এরপর পরবর্তীতে আসি আমরা। সোহাগ ভাই চলে গেল। বিশ্বের সবচেয়ে বড় বইমেলা ওইটা গেল। এরপরে এরপর আমরা আচ্ছা এই ফাঁকে একটু সোহাগ ভাই, যারা সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী যারা, এটা একটু বলেন, এখনো সময় আছে, যাতে আমাদের জুবাই ভাই এটি একটু রেডি করে দেয়। যারা সর্বোচ্চ শেয়ার করছে এবং সর্বোচ্চ মেনশন করছে এদেরকে আমরা নাসির স্যারের বিখ্যাত বইটা দিব। 16 নম্বর গেল, এরপর 17 নম্বর গেল, দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা। 19 গেল। আচ্ছা কই বাকি স্লাইড গুলো কই? বাকি স্লাইড নাই তো, বাকি স্লাইড নাই। হ্যাঁ ছিল তো। জুবাই ভাইকে ডাকেন, জুবাই ভাইকে। আচ্ছা আমাদের হয়তো কোনো ঝামেলা একটু হয়েছে, টেকনিক্যাল ফল্ট। কোশ্চেন গুলো হয়তো কোনো ঝামেলা চলে গেছে। কোশ্চেন ছিল তো, আরো কোশ্চেন নাই তো। হ্যাঁ কোশ্চেন তো 22টা ছিল, 22-23টা। আঠারো পর্যন্ত, 19 এই যে কোশ্চেন গুলো নাই। ঠিক আছে, আমরা আসলে কোন একটা ঝামেলার কারণে আসলে আর ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না। আমাদের সময় প্রায় শেষ, 7টা আমাদের ক্লাস আছে আরেকটা। তো মোটামুটি আমরা 22 থেকে 23টা কোশ্চেন রেডি করছিলাম। এখন আসলে যে কোনো একটা ঝামেলার কারণে আসলে কোশ্চেন গুলো নাই কিছু। যারা সর্বোচ্চ শেয়ারকারী এবং যারা সর্বোচ্চ মেনশন করি, আপনাদেরকে এই বইটা দেওয়া হবে, একটু পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখনো হয়তো প্রসেসটা হয় না যে কারা সর্বোচ্চ শেয়ার করছেন এবং কারা সর্বোচ্চ মেনশন করছেন, একটু পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার দেখা হবে একটা ধামাকা লাইভ ক্লাস নিয়ে, পরবর্তী দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।